কোথাও কি এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে মনে হচ্ছে যে মিডল ইস্টকে তো আমেরিকা হাতের কাছে রাখতে চাইছে, এটা অনেকদিন ধরেই চলছে ইরাক ইরান ইস্যুতে, কিন্তু কোথাও কি বাংলাদেশ এক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট? কারণ ভারতের সঙ্গে বন্ধুতার থেকেও কি বাংলাদেশ দখল করাটা বেশি ইম্পর্টেন্ট চীনকে চাপে রাখতে আমেরিকার কাছে? কারণ একদিকে ভারতের সঙ্গে বন্ধুত্বটা দেখাচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ইস্যুটা সম্পূর্ণটা নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বার্তা দিয়েছিলেন যে বিশ্বে এবার যুদ্ধ বন্ধ হোক। তিনি বলছেন তিনি রাশিয়ার সঙ্গে বৈঠকে বসবেন, কিন্তু সেখানে ইউরোপীয় ইউনিয়নের কেউ থাকবে না, ইউক্রেন থাকবে না। এই বার্তাগুলো থেকে কি বিষয়টা স্পষ্ট হচ্ছে? দেখুন, বাংলাদেশ তারও একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, ভীষণভাবে ইম্পর্টেন্স আছে। এবং চীনকে যদি আমরা তার যে এক্সপ্যানশনারি ভাবনা, মানে আগ্রাসনী ভূমিকা রয়েছে পুরো সাউথ এশিয়া এবং ইন্ডিয়ান ওশেন রিজিয়ন, সেটাকে আটকাতে গেলে বাংলাদেশের একটা সহায়তা প্রয়োজন, বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশনটা প্রয়োজন, বাংলাদেশের 17-18 কোটির একটা মানে মানুষের বাস, একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মিডল ক্লাসও সেখানে তৈরি হয়ে গেছে। সুতরাং বাংলাদেশে দেখুন, যেটা আমেরিকা যেটা মনে করে, ভারতও একই ধারণা যে আমরাও কিন্তু ভালো ব্যবসা করি বাংলাদেশের সঙ্গে। যা প্রসঙ্গে জানি রাখি, আমরা কিন্তু অনেক দেশের থেকে বেশি ব্যবসা করি, $16 বিলিয়ন আমরা কিন্তু সেখানে বিক্রি করি। বাংলাদেশে বড় মার্কেট আছে, আমাদের একটা হিউজ ফরেন ডাইরেক্ট সবই যায়, চাল গম থেকে সবই যায়, আমরা তো বিক্রি করি। হ্যাঁ, সবই আমরা তো বিক্রি করি, আমরা তো বিক্রি তো বিনা পয়সায় কিছু দিই না। এই খারাপ সম্পর্কের মধ্যেও তো আমি বলছি ব্যাপারটা সত্যি কথা, কিন্তু ব্যবসায়িক ইন্টারেস্টটা রয়ে গেছে তো আমাদের, আমরা সেটা কেন নষ্ট করবো? আমি আমেরিকারও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেখানে আমেরিকারও ভালো ব্যবসা করে বাংলাদেশের সঙ্গে। এখন তার সঙ্গে এই যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, চীনকে যদি আমি টেক্কা দিতে চাই, তাহলে বাংলাদেশের একটা ভাবনা চিন্তা রয়েছে, বাইডেন প্রশাসনের একটা ভাবনা চিন্তা ছিল, সেন্ট মার্টিন যে এলাকাটা আছে চট্টগ্রাম, সেটা যদি ওখানে একটা নেভাল বেস তৈরি করা যায়। এখানে এশিয়াতে দিওগো গার্সিয়াতে একটা আছে, আমাদের জাপানে 7th ফ্লিটের যে একটা বেস আছে, কিন্তু নেভাল বেস আমেরিকার কিছু নেই। কিন্তু যেভাবে চীন চারিদিকে হেমন্তটা শ্রীলঙ্কায় করেছে, আমরা দেখলাম যে ওরা ভিয়েতনামে বেস করছে, ওরা মিয়ানমারে বেস করছে, এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার একটা নেভাল বেস অত্যন্ত জরুরি ছিল, সেটা বাইডেন প্রশাসন ভেবেছিল। এখন সেখান থেকে বেরিয়ে আসবে বলে আমার মনে হয় না, কেননা স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ইজ স্টিল ভেরি ইম্পর্টেন্ট চায়নাকে কাউন্টার করতে গেলে। এখন চায়না থেকে বাংলাদেশ অনেক সুবিধা নিচ্ছে। এখন বাংলাদেশকেও কীভাবে সন্তুষ্ট রাখা দেয়, চীন বারে বারে চেষ্টা করছে। শেখ হাসিনা একবার ওনার প্রথমে কিছু আগেও বাংলাদেশে চীনে গেছিলেন, ভেবেছিলেন বেশ ভালো সাহায্য পাবে, সেটা পাননি। কিন্তু এখন বুঝতে পারছে যে বাংলাদেশকে হাতে পেতে গেলে চীন কিন্তু অনেকটাই সহজ শর্তে এগিয়ে আসছে, এবং বাংলাদেশের যা গভর্নমেন্ট আছে তারা বলছে আমাদের সুদ কমিয়ে দাও, আমরা তোমাদের থেকে ধার নেব, অনেক কিছু চলছে। এখন আমেরিকা ওই জন্য দেখুন হট করে বাংলাদেশকে চটাতে চাইবে না, যাতে করে সে চীনের দিকে চলে যায়। স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের একটা মার্কেটের গুরুত্ব আছে, বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে, এই দুটো গুরুত্ব আমেরিকার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট। তার ফলে নির্বাচন প্রচারের সময় আপনি হিন্দুদের ভোট পাওয়ার জন্য পরিষ্কার বলে দিলেন দিওয়ালির দিনকে যে বাংলাদেশে যে সংখ্যালঘু যে আক্রমণ হচ্ছে সেটা নিন্দনীয়। বাইডেন করেনি, জো এবং কমলা কিছু করেনি, আমি করব। কিন্তু ক্ষমতায় এসে উনি বুঝে গেছেন যে বাংলাদেশের গুরুত্বটা কোথায়, তার একটা বড় মার্কেট আছে, তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। এই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু নিজে থেকে ওনার মানে আমেরিকান গুরুত্ব নষ্ট করতে চাইলেন না। উনি বললেন ভারত যা করার করবে, অর্থাৎ ভারত যদি মিলিটারি ইন্টারভেনশন করে ভারতই করবে, দায়টা ভারতের পড়বে। কিন্তু ভারতবর্ষও বোঝে যে তারও একটা স্ট্র্যাটেজিক, বাংলাদেশকে সে এমনভাবে রেখেছে, সে কিছুতেই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব হারাতে চায় না ভারত। এখানে অনেক নেতারাই বলছেন আপনারা এই করুন ওই করুন, ওরা এত ভারত বিদ্বেষের কথা বলছে, কিন্তু ভারত প্রচন্ড মেপে পা ফেলছে, একেবারে কুল, ড্যাডি কুল, একদম কুল রয়ে গেছেন ভারত সরকার। কোনোভাবেই ওরা ডাকছে আমরা চলে যাচ্ছি, ওরা দেখুন মানে ভারত দূতাবাসের কর্মী নিয়ে চলে গেল, হ্যান করে গেল, আমরা কোনো যেগুলো ঘটে কোনো রিটালিয়েশনের ডাকি যা করিনি, বুঝতে পারছেন। আমরা ওদের সঙ্গে কুল, আমরা এমনকি এই বাজেটেও আপনি যদি দেখবেন আমরা গত বছর যে টাকা বরাদ্দ রেখেছি থেকে বেশি রেখেছি, সুতরাং ওদেরকে আমরা সন্তুষ্ট রাখার চেষ্টা কোনোভাবেই, এবং যখনই চাল ডাল যখন বিপদে পড়ছে টাকছে আমরা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এবার ভারত কি করবে? কার থেকে তেল কিনবে? রাশিয়ার থেকে তেল কিনবে, নাকি সে আমেরিকার কথা শুনবে? হ্যাঁ দেখুন, আমরা কিন্তু ট্রাম্পের প্রশাসনের সময় পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে স্যাংশন ছিল, আমরা পরিষ্কার বলেছি রাশিয়া থেকে আমরা মানে তেল কিনবো, কেননা আমাদের দেশে তেল হয় না বিশেষ, আমাদের তেল 60% তেল বাইরে থেকে আনতে হয়। আর রাশিয়া তো ভারতের দীর্ঘদিনের বন্ধু। হ্যাঁ দীর্ঘদিনের বন্ধু।
আমরা রাশিয়া থেকে খুব একটা তেল আগে নিতাম না বটে, কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি যে আমাদের যে রিফাইনারিজগুলো আছে রাশিয়ান অয়েল সুবিধাজনক অবস্থায় আছে, এবং অনেকে মনে করছে আমেরিকান তেল আসলে হয়তো রিফাইনারিগুলোর অনেক মডিফিকেশনের প্রয়োজন হতে পারে। যাই হোক, সে টেকনিক্যালিটিসে আমি ঢুকছি না। এখন আমেরিকাকে ভারত বলার মতন জায়গা এতকাল তো ছিল না। এখন আগেকার আমাদের ভারতবর্ষ এমন একটা জায়গায় ছিল যা যে ধনী দেশগুলো যা বলতে হ্যাঁ হ্যাঁ করে আমরা করতাম। এখন কিন্তু আমরা বলার মতন জায়গায় আছি। ভারত পরিষ্কার হয়তো আমেরিকাকে বলতে পারবে, দেখো রাশিয়া এত টাকায় দিচ্ছে, তুমি আরও কম দাও, তাই না? তুমি যদি এত কম দামে দিতে পারো তাহলে আমি নেব। আমাদেরকে বলেছিল যে রাশিয়ান তোমরা অনেক অস্ত্র কিনতে পারবে না। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম এই অস্ত্র কিনলে আমাদের সুবিধা হবে। আমি কোনো স্পেসিফিক ওয়েপন্সে যেতে চাচ্ছি না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে ওদের যদি যে নেক্সট জেনারেশন যে এয়ারক্রাফট আমাদের বেচতে চাইছে, সেটা আমাদের যদি স্বার্থে কাজে না লাগে, আমরা যদি মনে করি আমাদের রাশিয়ান যে যুদ্ধজাহাজগুলো আছে সেগুলো বেশি কাজে লাগবে, আমরা সেই জায়গায় চলে এসেছি। এখন দেখুন, আমরা যদি বলি যে রাশিয়ান আমেরিকান জিনিস কিনবো না, ট্রাম্প আমাদের কী করতে পারে? কিছুই করার সেই জায়গায় নেই। কেন করতে যাবে? কেন একটা হিউজ মার্কেট। চায়নাকে যদি আমি কাউন্টার করতে চাই, ভারত ইজ ইম্পর্টেন্ট। ভারতও তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, ভারতও তার ইকোনমিক ইম্পর্টেন্স কিন্তু যথেষ্ট এস্টাবলিশ করে রেখে দিয়েছে। পৃথিবীর 4th মিলিটারি পাওয়ার, পৃথিবীর 4th একটা ইকোনমিক পাওয়ার, সে তাকে অস্বীকার করার জায়গায় এখন কেউ নেই। এতকাল আমাদের শক্তি ছিল, শক্তিটা হিডেন ছিল, এখন শক্তিটাকে আমরা বুঝতে পেরি, যারা দুনিয়াকে বুঝিয়ে দিচ্ছি ভারতের শক্তি কত, এবং আমরা চোখে চোখ রেখে ধনী দেশগুলোর সঙ্গে কথা বলতে পারছি। আমরাও দেখুন, ট্রাম্পের সঙ্গে আমরা প্রথম একেবারে বোঝাতে চাইনি যে আমাদের শক্তি কত। ট্রাম্পের আমরা বুঝতে পারার চেষ্টা করেছি ট্রাম্প কী চাইছে, যেগুলো ভালো কথা বলছে, যেগুলো আমাদের স্বার্থে কাজে লাগবে আমরা নেব। দেখুন, এই যে আমাদের যে সমস্ত ইলিগাল ইমিগ্র্যান্ট ওরা আমাদের দেশ থেকে দেশে পাঠিয়ে দিয়েছে, মানে হাতে শিকল বেঁধে, পায়ে দড়ি বেঁধে। ইলিগাল আমরা কিছু বলিনি, যদিও আমাদের যখন এয়ার স্পেসে ঢুকছে আমাদের বলা উচিত ছিল এয়ার স্পেসে ওদের কিন্তু তোমাদের প্লেনেই তাকেই তোমাকে। কিন্তু আমি এই জায়গাটাতে যদি একটু আসতে চাই যে একদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে রাশিয়ার সঙ্গে তিনি বৈঠকে বসবেন যুদ্ধ বন্ধ করতে, আবার কখনো উনি বলছেন যে গাজা স্ট্রিপ দখল করে নেবেন। এর মানেটা কি? আবার বলছেন ইউক্রেনের সঙ্গে তিনি বৈঠকে বসবেন না। ওদিকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যেও লড়াইটা চলছে, সেটাকেও তিনি বলছেন যে গাজা আমরা দখল করে নেব। কি বার্তা এই দিকগুলোকে কেন্দ্র করে? দেখুন, মানে ডোনাল্ড ট্রাম্প সে তার নিজের মতন করে পৃথিবীটাকে শাসন করতে চাইছে, এটা পরিষ্কার। ইসরায়েলকে সে তার ন্যাচারাল আই আমেরিকা দীর্ঘদিনই মনে করে, বাইডেনও মনে করতো। এখন কোনো ইসরায়েলের ব্যাপারে কোনো পলিসি চেঞ্জ হয়নি, এবং এটাও মনে করছে যে গাজায় যে সমস্ত প্যালেস্টাইনাররা আছেন তাদেরকে অন্য দেশে যদি পাঠিয়ে দেওয়া যায় তাহলে হয়তো গাজায় শান্তি মিলবে। উনি বলছে আমি কিনে নেবো, এমন যে ধরনের কথা বলছেন, গ্রিনল্যান্ডও কিনে নেবো, এ ধরনের কথাও বলেছেন।